আচ্ছা, ফরকাস্ট সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে যে ফরকাস্ট কি বা কাকে বলে বা এই জিনিসটা কি, কেউ বলতে পারবেন? আচ্ছা, ফরকাস্ট বলতে না পারলেও আবহাওয়া বার্তা সম্পর্কে তো জানেন, যে আবহাওয়া অফিস থেকে এই আবহাওয়া বার্তা আমাদের কি দেয় বলেন তো? যে অগ্রিম পূর্বাভাস। পূর্বাভাস জানায় আসসালামু দেয়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পূর্বাভাস জানায় দেয় যে আজকের আবহাওয়া কিরকম হবে বা আগামী কালকের আবহাওয়া কিরকম হতে পারে। এটা একটা পূর্বাভাস জানায় দেয়। তো সেম আমাদের এই গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করেছি বা কিওয়ার্ড রিসার্চ করতে শিখেছি, এগুলো আমাদের কাজে আসবে ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে আমি গুগলে বিজ্ঞাপন দিতে চাই, এই আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট দিয়ে যদি আমি 10 দিনের জন্য ক্যাম্পেইন রান করি, তাহলে কিরকম একটা রেজাল্ট পেতে পারি। তাহলে এটা একটা অনেক কমপ্লেক্স বিষয় না, যে সে অ্যাডই রান করলো না আর সে রেজাল্ট জানতে চাচ্ছে বা অ্যাডভান্স কোনো কিছু জানতে চাচ্ছে। তো গুগল একটা অপশন দিয়ে রাখছে যে কিওয়ার্ড ফরকাস্ট নামে একটা কথা আছে। অর্থাৎ ওই ফরকাস্টে তারা এস্টিমেট একটা রেজাল্ট দেয় যে তুমি যদি আগামী 10 দিন অ্যাড রান চালাও বা 7 দিন অ্যাড রান চালাও, তাহলে তুমি এরকম একটা রেজাল্ট পাবা। তো সেটাই হলো কি আমাদের কিওয়ার্ড ফরকাস্ট। ফরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, মানে আগে থেকে কোনো কিছু রেজাল্ট জানা। সুতরাং কিওয়ার্ড ফরকাস্ট মানে আমরা কোনো অ্যাডের জন্য যেই কিওয়ার্ড গুলো ব্যবহার করব, সেই কিওয়ার্ড দিয়ে কি পরিমাণ রেজাল্ট আমরা পাইতে পারি, সেটা গুগল অ্যানালিসিস করে আমাদের একটা রেজাল্ট দেখায়। সেটাকে কিওয়ার্ড ফরকাস্ট বলে। এখন ক্লায়েন্ট যখন আমাদের বলবে যে আমি একটা অ্যাড চালাইতে চাই, এটার রেজাল্ট কিরকম আসবে, তখন আমাদের বলতে হবে যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দাও। ওয়েবসাইটের লিংক যখন দিবে, তখন ওয়েবসাইটটা ভিজিট করার পর আমরা তাকে বলবো যে তুমি আমাকে 10-15 মিনিট সময় দাও, আমি এটা রিসার্চ করে তোমাকে বলতেছি। তো ওই 10-15 মিনিট সময় নিয়ে আপনি তার বিজনেসের কি কি সে সেল করে বা কি কি সার্ভিস দেয়, সেটার উপর 15-20টা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো আমরা যখন কিওয়ার্ড ফরকাস্ট করতে যাব, এই ফরকাস্ট করতে গেলে আমাদের কিওয়ার্ড দরকার। আর সার্চ অ্যাড দিতে হলে কিওয়ার্ডের উপরেই তার একটা চলবে। তাহলে ওই কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডের মাধ্যমে আমরা ফরকাস্টটা করব, বা ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে গুগল আপনাকে একটা এস্টিমেট রেজাল্ট দিবে যে আপনি কিরকম একটা রেজাল্ট পাইতে পারেন। তো এটা করার জন্য আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে। আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে কিভাবে যাই? ads.google.com, এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাকে বলতেছে তুমি তোমার কোন গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যেতে চাও। তো আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা, আমি সেটাতে চলে গেলাম। তো ধরুন আমার লাস্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করা ছিল বা এটা কিভাবে রিসার্চ করতে হয় আমি শিখাইছি। তো ধরুন আমার এই কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করেছি আমি, ধরে নিলাম 15-20টা কিওয়ার্ড রিসার্চ করলাম। এই 15-20টা কিওয়ার্ড রিসার্চ করার পর এই কিওয়ার্ডের উপর আমি তাকে একটা এস্টিমেট রেজাল্ট দিব। তো এই রেজাল্টটা আমি কোথায় পাবো? আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট থেকে টুলস এন্ড সেটিংস এ যাব। এখানে আমাদের কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে। তো এই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কি করেছিলাম, লাস্ট ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। তো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা বক্স আসে, অর্থাৎ দুইটা অপশন আসে। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটার মানে হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা। আর এখান থেকে হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, অর্থাৎ এখান থেকে আমরা ফরকাস্ট করতে পারবো। তাহলে আমি গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেই কিওয়ার্ড দিয়ে তার অ্যাডটা রান করব বা যেই কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি, সেই কিওয়ার্ড গুলো এখানে বসাই দিব। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের লাইন বাই লাইন কিওয়ার্ড গুলো দিতে হবে। অর্থাৎ এক লাইনের মধ্যে যেন আমার একটা কিওয়ার্ডই থাকে। যেমন আমি যদি কিওয়ার্ড গুলো এইভাবে দিই যে ওয়েব হোস্টিং, কমা দিয়ে তারপরে দিলাম স্পেস, তারপরে দিলাম ওয়ার্ডপ্রেস হোস্টিং, আবার এখান থেকে গিয়ে আবার একটা কমা দিলাম, এইভাবে যদি দেই তাহলে এভাবে কিন্তু হবে না।
আমাদের কি করতে হবে, আমাদের কিওয়ার্ড গুলো লাইন বাই লাইন দিতে হবে, অর্থাৎ এক লাইনের মধ্যে যেন আমাদের একটা কিওয়ার্ডই থাকে। তাহলে এইভাবে কিওয়ার্ড গুলো দেওয়ার পর আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব। দিলাম গেট স্টার্টে ক্লিক করে। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে ফরকাস্ট নামে একটা অপশন আসছে, ফরকাস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ক্লায়েন্ট কোথায় অ্যাড চালাবে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম আমার ক্লায়েন্ট অ্যাড চালাবে কোথায়, ধরে নিলাম ইন্ডিয়াতে। তাহলে এখান থেকে আমি লোকেশন সেট আপ করে দেবো ইন্ডিয়া। আর ক্লায়েন্ট যদি এখানে ইউএসএ ইউকে হয় বা কানাডা জাপান অস্ট্রেলিয়া যেটাই হোক না কেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে আমি দিলাম কি আমার ক্লায়েন্ট অ্যাড চালাবে কোথায়, ইন্ডিয়াতে। ইন্ডিয়া সিলেক্ট করে সেভ করে দিলাম। এখন আমার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি কতদিনের জন্য ক্যাম্পেইন চালাইতে চাও। এখন সে চাচ্ছে যে আমি ক্যাম্পেইন চালাবো 10 দিনের জন্য। আগামী কতদিন, 10 দিনের জন্য। তাহলে আজকে আমাদের কত তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ। তাহলে 8 তারিখ থেকে যদি আমার ক্যাম্পেইনটা স্টার্ট হয়, এটা হচ্ছে জুনের, তাই না? তাহলে জুনের আমরা মনে করেন কালকে থেকে স্টার্ট করবো, 9 তারিখ থেকে আমার ক্যাম্পেইনটা স্টার্ট হবে। কতদিন চলবে আমার ক্যাম্পেইন, আমার ক্যাম্পেইন চলবে 10 দিন, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে 19 তারিখ পর্যন্ত দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, 9 তারিখ থেকে 18 তারিখ যদি দিই তাহলে আমাদের 10 দিন হবে, 3 দিন, 3 3 6 3 9 10 দিন দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমাদের কালকে থেকে ক্যাম্পেইন স্টার্ট করব। তাহলে 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 10 দিন আমার ক্যাম্পেইন চলবে। কোথায় চলবে ক্যাম্পেইন, ইন্ডিয়াতে চলবে। ল্যাঙ্গুয়েজ কি, আমার ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিব, অথবা অল ল্যাঙ্গুয়েজ দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমাদের এখানে একটা অপশন দেখতে পাবো, যে অপশনটার নাম কি এখানে ক্লিক। তো এখানে আবার অনেক সময় অনেকজনের এখানে কনভার্সন চলে আসবে, কনভার্সনের পর আর বাকি অপশন গুলো এই জায়গায় আসবে। কিন্তু আমার এখানে কনভার্সন আসতেছে না কেন, কারণ এখানে এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আমার কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা নাই। যদি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা থাকতো তাহলে এখানে আমার কনভার্সন আসতো। আচ্ছা, এটা সব পরের বিষয়, এটা না আসলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি করলাম, কিওয়ার্ড গুলো দিয়ে ফরকাস্টে দিলাম সে 10 দিনের জন্য ক্যাম্পেইন চালাবে। এখন এখানে দেখেন আমার এটা 1 মাসের একটা এস্টিমেট রেজাল্ট দিয়েছে। সরি, 1 মাসের না, 10 দিনের, যে 10 দিন আমি দিয়েছি। তাহলে এখানে বলতেছে যে তোমার ডেইলি বাজেট যদি তুমি $30 খরচ করো, তাহলে আমার 10 দিনে কত, $300 খরচ হবে। আমি চাচ্ছি যে না, আমার ক্লায়েন্ট $30 খরচ করবে না, তাহলে আমার কত ডলার খরচ করবে, মনে করেন $20 খরচ করবে। তাহলে $20 দিলাম এই জায়গায়। $20 দিলে একটু ওয়েট করব, ওয়েট করলে আমার এখান থেকে আমি রেজাল্টটা পেয়ে যাব। $20 করে হলে 10 দিনের জন্য কত, $200। তাহলে আমার ক্লায়েন্ট যদি $20 করে খরচ করে ডেইলি, এবং 10 দিনের জন্য যদি ক্যাম্পেইন চালায়, তাহলে তার কত খরচ হবে, $200 খরচ হবে। সেই রেজাল্ট পাবে কয়টা, 2800 সে ক্লিক পাবে, 24,000 ইমপ্রেশন পাবে, $200 খরচ হবে। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, এটা একটু পরে বলতেছে। এটার পার্সেন্টেজ কত, 11.6%। আর এভারেজ সিপিসি হচ্ছে 0.07। তো এখানে একটা কনভার্সন ম্যাট্রিক্স আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই কনভার্সন ম্যাট্রিক্সটা আমি এখানে যদি 3% দিই, 3% বলতে আমার কনভার্সন রেট হচ্ছে 3%। তো 3% দিলে আমি এখানে কি করলাম, সেভ করে দিলাম। সেভ করে দিলে আমার এখানে সেল কয়টা আসছে, মানে কনভার্সন কয়টা হচ্ছে, 84টা কনভার্সন হচ্ছে। তো এটা যদি আমি এডিট করি, এই যে এডিট করে যদি এটা আমি 5% দিই, তাহলে আমার সেলটা কি হবে, এখানে বেড়ে যাবে। দেখবেন এখানে বেড়ে যাবে 140টা। তো এখানে যদি আমি 5% দিয়ে তাকে একটা রেজাল্ট দেই, এই রেজাল্টটা দিলে তার সামনে শো করবে কি, সে 140টার মতো সেল পাবে, এবং তার ক্লিক পাবে এতগুলো, মানে সেল পাবে 140টা। তো এই রেজাল্টটা তাকে দেখানোর পর সে রাজি হয়ে গেল, সে অ্যাড ক্যাম্পেইন চালাবে। যখন আমার কাছে বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন দিতে আসবে, তখন আমি তাকে 140টা সেল দিতে দেখাইতে পারলাম না। তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কি হবে, তার সাথে সে স্যাটিসফাইড নাও হতে পারে, ঠিক আছে, যে তুমি আমাকে এতগুলো সেল বলছিলা, তো এতগুলো তো আমার আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কনভার্সন রেটটা কমাই দিব, কত, 3% দিয়ে দিব, বা মনে করেন 2% দিয়ে দিলেন। 3%টা হচ্ছে স্ট্যান্ডার্ড, 3% দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এই রেজাল্টটা তাকে আমি দিব, যে তোমার যে তুমি বিজনেসটা দিয়েছো সেই বিজনেস দিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করেছি,
সেই কিওয়ার্ড রিসার্চ করেছি এবং 10 দিনের জন্য ক্যাম্পেইন চালাবা, ডেইলি বাজেট $20 দিবা এবং এটা ইন্ডিয়াতে চালাবা। এই জিনিসগুলো আমরা তার কাছ থেকে জেনে নিব যখন সে আমার কাছে আসে বলবে যে আমি আগামী 10 দিনের জন্য ক্যাম্পেইন চালাবো, কিরকম একটা রেজাল্ট আসবে। তখন তাকে বলতে হবে তুমি ডেইলি বাজেট কত দিতে চাও, কত খরচ করতে চাও, তোমার টার্গেটেড লোকেশন কি। এই জিনিসগুলো নিয়ে নিবেন তার কাছ থেকে। কেন না? কারণ আমাদের ফরকাস্ট করতে গেলে এই জিনিসগুলো লাগতেছে। তো এগুলো দেওয়ার পর তখন আমরা কি করব, এই স্ক্রিনশটটা তাকে দিয়ে দিব, দিয়ে বলবো যে তোমার বিজনেস নিয়ে স্টাডি করলাম, স্টাডি করার পর আমি একটা রিসার্চ করলাম, গুগল তোমাকে একটা এস্টিমেট রেজাল্ট দিয়েছে যে তুমি যদি আগামী 10 দিনের জন্য ডেইলি বাজেট $20 দিয়ে একটা রান করো তাহলে তুমি 84টা কনভার্সন পাবা। তবে তুমি 84টা কনভার্সন এর থেকে কমও পাইতে পারো, এর থেকে বেশি পাইতে পারো। এটা জাস্ট গুগল তোমাকে একটা এস্টিমেট রেজাল্ট দিছে যে তুমি এটা পাইতে পারো অথবা এর থেকে একটা বেশি পাইতে পারো, জাস্ট তোমাকে আইডিয়া দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি 3% তাকে স্ক্রিনশটটা দিয়ে এটা যদি দেই, এটা দেওয়ার পর যদি তাকে আমরা বেশি সেল আনে দিতে পারি তাহলে সে স্যাটিসফাইড বেশি হবে, আমাদের 5 স্টার রিভিউ দিবে এবং আমাদের পরবর্তী প্রজেক্টের জন্য হায়ার করবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনভার্সন রেটটা যত কম দিয়ে তাকে দিতে পারবো, সেটার উপর যদি আমরা কাজ পেয়ে যাই এবং সেই কাজ করে যদি আমরা বেশি কনভার্সন দেখাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজের কি প্রায়োরিটিটা বেশি হয়ে যাবে। তাহলে ওই জন্য আমরা কনভার্সন রেটটা এখানে বেশি দিব না। এখন আমরা এখানে কনভার্সন দেখতেছি, এভারেজ সিপিএ দেখতেছি, ক্লিক দেখতেছি, ইমপ্রেশন, কস্ট। এগুলো আসলে কি? এগুলো আমাদের কাজে লাগবে বা এগুলোর মিনিং আমাদের জানতে হবে। প্রথমে যদি আমরা জানি যে কনভার্সন কি, এগুলো কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে লিখে লিখে দিতে হবে। তো মনে রাখেন কি কি বলতেছি। কনভার্সন মানে কি? কনভার্সন মানে হচ্ছে সেল, অর্থাৎ অ্যাড রান করার পর কতগুলি প্রোডাক্ট সেল হলো বা বিক্রি হলো সেটা আমরা এই কনভার্সন অপশনে দেখতে পাবো। কনভার্সন বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটের মেইন যে গোলটা, মেইন যে অবজেক্টিভ, সেটাই তার কনভার্সন। এখন ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য তার মেইন কনভার্সন কি? তার মেইন কনভার্সন হচ্ছে পারচেস, তার প্রোডাক্টটা সেল হোক, সেলটাই হচ্ছে তার কি মেইন কনভার্সন। তাহলে সেটাকে ই কমার্সের ভাষায় কি, যদি কোনো একটা কনভার্সন হয় তাহলে সেটাকে আমরা সেল হিসেবে এখানে কাউন্ট করব। যদি একটা বুকিং ওয়েবসাইট হয়, যে ডক্টরের যদি একটা অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট হয়, তাহলে ওই ওয়েবসাইটের জন্য মেইন তার গোল কি, যে আমার একটা ফর্ম আছে, এই ফর্মটা সাবমিট করুক, বা এই সাবমিট কারা কারা করতেছে বা কারা কারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সেটাই আমার কি একটা মেইন গোল। তাহলে যদি তার একটা এখানে তার যদি একটা ডক্টরের যদি ওয়েবসাইটের অ্যাড রান করা হতো এবং সেটা যদি একটা কনভার্সন হিসেবে এখানে কাউন্ট হতো, তাহলে কি কনভার্সন বলতে ওই ওয়েবসাইটের জন্য কনভার্সন কোনটা, তার যে একটা অ্যাপয়েন্টমেন্ট সাবমিট হয়েছে বা একটা ফর্ম সাবমিট হয়েছে সেটাই তার একটা কনভার্সন। তাহলে এটা ওয়েবসাইট টু ওয়েবসাইট, বিজনেস টু বিজনেস ভ্যারি করে। ই কমার্সের জন্য তার মেইন যে অবজেক্টিভ সেটা আমরা কনভার্সন হিসেবে কাউন্ট করব। ই কমার্সের জন্য, তারপর সার্ভিসের জন্য যদি তার আলাদা হয় সেটা আমরা একটা কাউন্ট করব। আমি চাচ্ছি যে আমি একটা ফর্ম সাবমিটের একটা আমি অ্যাড রান করব, তো ওই ফর্ম সাবমিটের অ্যাড রান করলে আমার মেইন উদ্দেশ্য কি, যে আমি ফর্মটা সাবমিট করব। তাহলে সাবমিট যে করবে তাহলে সেটা কি, আমার একটা সাবমিট করলে এখানে একটা কনভার্সন কাউন্ট হবে। যদি আমার অ্যাপ ইনস্টল হয় তাহলে আমি একটা অ্যাপ রান করলাম, অ্যাপে যারা যারা ডাউনলোড করবে বা ইনস্টল করবে, প্রতিটা ডাউনলোড প্রতিটা ইনস্টল এক একটা কি আমার কনভার্সন হিসেবে কাউন্ট হবে। তাহলে কনভার্সনটা বুঝলাম যে আমাদের ওয়েবসাইটের একটা কি মেইন যে অবজেক্টিভটা সেটাই হলো কনভার্সন। তো এটা আমরা একটা বলতে পারি যে কনভার্সন মানে হচ্ছে সেল। অ্যাড রান করার পর কতগুলো প্রোডাক্ট সেল হলো বা কতগুলো ফর্ম সাবমিট হলো বা কতগুলো তার অ্যাপ তার ডাউনলোড হলো বা ইনস্টল হলো বা কতগুলো বিক্রি হলো, সেটা আমরা এই কনভার্সন অপশনে দেখতে পাবো। এরপর কি আমাদের এভারেজ সিপিএ। এভারেজ সিপিএ, সিপিএ মানে হচ্ছে কি কস্ট পার অ্যাকশন। সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ একটি সেল হওয়ার জন্য গুগল আমার থেকে যে পরিমাণ টাকা কাটে সেটাকে এভারেজ সিপিএ বলা হয়। যেমন আমার এখানে 84টা সেল হয়েছে, তো এই 84টা সেল কোনোটার ক্ষেত্রে আমার $5 কাটছে, কোনোটার ক্ষেত্রে $6 কাটছে, কোনোটার ক্ষেত্রে $3 কাটছে, কোনোটার ক্ষেত্রে $4 কাটছে। তো এইগুলোর এভারেজ যদি আমি কাউন্ট করি তাহলে আমার প্রতিটা সেলের জন্য যে পরিমাণ টাকাটা কাটবে সেটাকে এভারেজ সিপিএ বলা হয়, মানে কস্ট পার
অ্যাকশন। তাহলে আমরা কি বুঝলাম? আমার এখানে প্রতিটা সেলের জন্য $2.38 কেটে নিচ্ছে, এটা হলো আমার এভারেজ সিপিএ। আচ্ছা, ক্লিক। ক্লিক বলতে কি বোঝায়? যে আমার অ্যাডটা দেখে কতজন মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে আসলো, সেটাই হচ্ছে ক্লিক। তো আমরা যদি কোনো একটা বিজ্ঞাপন রান করি, ওই বিজ্ঞাপনটাতে ক্লিক করলে তারা আমার ওয়েবসাইটের মধ্যে আসে, তাহলে যারা যারা ক্লিক করবে ওই ক্লিকের সংখ্যাটা আমরা এই জায়গায় দেখতে পাবো। এরপর দেওয়া আছে কি ইমপ্রেশন। ইমপ্রেশন মানে বলতে কি বোঝায়? যে আমার অ্যাডটা শুধুমাত্র কতজন মানুষ দেখেছে। ইমপ্রেশন মানে কি আমার অ্যাডটা কতজন মানুষ দেখলো, সেটাই হচ্ছে ইমপ্রেশন। আমি যদি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করলে আমার এখানে বিজ্ঞাপন দেখা যাচ্ছে কয়টা? 3টা বিজ্ঞাপন আমি দেখতে পাচ্ছি। একটা, দুইটা, তিনটা। এই যে 3টা বিজ্ঞাপন আমি দেখলাম, এই 3টা বিজ্ঞাপনের যে এই যে আমি দেখলাম, এটা একটা ইমপ্রেশন হিসেবে তাদের কাছে কাউন্ট হবে। এখানে 3টা অ্যাড দেখছি, 3টা অ্যাডের কোম্পানি কি কি পাবে? একটা করে ইমপ্রেশন কাউন্ট পাবে। যদি আমি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলেই তবে সে কি পাবে? ক্লিকটা পাবে। তাহলে সে ইমপ্রেশনও পাইলো, ক্লিকও পাইলো। আর বাকি দুইটাতে আমি ক্লিক করি নাই, তাহলে তারা কি করছে? শুধুমাত্র ইমপ্রেশন পাইছে, যে আমি শুধুমাত্র দেখেছি তাদেরকে, সেটাই এখানে আমাদের বোঝানো হয়েছে। এরপর কি কস্ট। কস্ট মানে কি আমার যেটা যতদিন আমি সিলেক্ট করে দিব ততদিনের টোটাল যে আমার কস্টটা, সেটা এখানে আমরা পাবো। একটি অ্যাড রান করার পর টোটাল কত খরচ হয়েছে সেটা আমরা এই কস্ট অপশনে দেখতে পাবো। সিটিআর মানে কি? ক্লিক থ্রো রেট। এর মানে হচ্ছে যে আমার অ্যাডটা দেখে কত পার্সেন্ট মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটের মধ্যে এসেছে, সেই রেজাল্টটা হলো আমাদের কি? সিটিআর। ক্লিক থ্রো রেট মানে হচ্ছে কি? যে আমার অ্যাডটা দেখে আমার ওয়েবসাইটের মধ্যে কত পার্সেন্ট মানুষ ক্লিক করে এসেছে, সেটাই আমার কি? ক্লিক থ্রু রেট। এখন দেখেন আমার এখানে অ্যাডটা দেখছে কতজন মানুষ? 24,000 মানুষ। 24,000 মানুষ আমার অ্যাডটা দেখেছে। তো 24,000 যদি মানুষ দেখে, 24,000-এ কি আমার ক্লিক করছে? ক্লিক করছে মাত্র 2800 জন। তাহলে এই 24,000 থেকে 2800 যে আমার ক্লিক করছে, এটার যে একটা পার্সেন্টেজ, সেটাই হলো আমার কি? সিটিআর বা ক্লিক থ্রু রেট। ধরুন আমার বিজ্ঞাপনটা 100 জন মানুষের কাছে গেছে, আমার বিজ্ঞাপনটা কতজন মানুষ দেখছে? 100 জন মানুষ দেখছে। তার মধ্যে আমার ওয়েবসাইটে 12 জন ক্লিক করে আসছে। যদি 12 জন, 100 জনের মধ্যে যদি আমার ওয়েবসাইটটাতে 12 জন ক্লিক করে আসে, তাহলে আমার সিটিআর কত পার্সেন্ট হবে? 12% হবে। সেটাই এখানে আমরা দেখতে পাবো। এরপর কি এভারেজ সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। অর্থাৎ আমার যে এই বিজ্ঞাপনটা মানুষের কাছে পৌঁছাইছে, পৌঁছানোর পর তারা তো ক্লিক করছে, ওই ক্লিক করে যে আমার ওয়েবসাইটের মধ্যে আসছে, ওই প্রতিটা ক্লিকের জন্য আমাদের কত করে টাকা কাটছে? 0.07 করে আমাদের টাকা কাটছে। বাট এটা আমাদের কি করবে? টাকা কাটবে। তাহলে আমরা যদি ক্লায়েন্টকে এই রেজাল্টটা দেই, তাহলে বলতে পারবো তুমি 84টার মতো সেল পাবা, তোমার প্রতি সেলের জন্য $2.38 কাটবে, এবং তুমি ক্লিক কতগুলো পাবা? 2800-র মতো তুমি ক্লিক পাইতে পারো। 24,000 তুমি কি পাবা? ইমপ্রেশন পাবা। এবং তোমার কস্ট হবে $200, সিটিআর হতে পারে এটা, এবং তোমার এভারেজ সিপিসি 0.07 তুমি পাইতে পারো। এই হলো তার এস্টিমেট রেজাল্ট। এটা দেওয়ার পর তাকে অবশ্যই মেনশন করতে হবে যে তুমি এই রেজাল্টটা আমার গুগল এস্টিমেট রেজাল্ট তোমাকে দিয়েছে, হয় তুমি এই রেজাল্ট পাবা, এর থেকে কম পাবা, অথবা এর থেকে বেশি পাবা, কিন্তু আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। তো এটা হলো আমরা স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিব। এখন বলেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা? যতটুকু বুঝাইলাম এতটুকুর মধ্যে কারো কনফিউশন আছে কিনা বলেন, বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছেন না? আচ্ছা, বুঝতে পারলেই হলো। এই বিষয়গুলো আমাদের লাগবে যখন আমরা বিজ্ঞাপন দিতে যাব। আমি যদি একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাই, গিয়ে দেখি যে কোনো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চলতেছে কিনা, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো কি, বা রিয়েল লাইফে এই কাজগুলো কিভাবে করে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। দেখি আমার কোনো ক্লায়েন্টের
আছে কিনা। আচ্ছা, এটাতে দেখি ক্যান্সেল করে দিছে। কি হলো অ্যাড অ্যাকাউন্টের? আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এখান থেকে দেখি যে সুইচ করার কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এটাতে যদি যাই, আমি জাস্ট দেখাইতে চাচ্ছি যে লাইভ জিনিসটা বা এটা আমাদের কিরকম কাজে আসবে। আচ্ছা, এটা বোঝার দরকার নাই। এখানে দেখেন যে তার ক্লিক কতগুলো পাইছে। সে যে অ্যাড রান করেছিল তার ক্লিক আসছে কয়টা? 243টা। ইমপ্রেশন কতগুলো পাইছে? 36,000 পাইছে। তার এভারেজ সিপিসি পাইছি আমরা, এই কথাগুলো এই জায়গায় পাচ্ছি যেগুলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম। এই কথাগুলো কিন্তু আমরা এই জায়গায় পেয়ে যাচ্ছি যে এভারেজ সিপিসি তার কত? 0.34। তার মানে কি, তার একটা ক্লিকের জন্য কত করে কাটছে? 0.34 করে কাটছে। কনভার্সন কি, তে সে কোনো কোনো কনভার্সন পায় নাই বা কোনো সেল পায় নাই, ঠিক আছে। বা এটা কনভার্সন ট্র্যাকিং সেটআপ থাকলে এটা এখানে শো করে। এবং এখানে দেখেন আমি দেখতে চাচ্ছি যে কি, এখানে কনভার্সন আছে, এই যে ক্লিক আছে, কস্ট আছে। আমি দেখতে চাচ্ছি কত খরচ হলো। কস্টে ক্লিক করলাম, $81 খরচ হয়েছে। আমি দেখতে চাচ্ছি তার এভারেজ সিপিসি যেটা এখানে আছে, ইমপ্রেশন এখানে দেখতে পাচ্ছি, ক্লিক এখানে দেখতে পাচ্ছি, আরো এখান থেকে সিটিআর দেখতে চাচ্ছি। সিটিআর এখান থেকে কত? 0.67। ঠিক আছে, যে ক্লিক থ্রু রেট। তারপরে আমরা আরো যদি জিনিস দেখতে চাই যে তার কনভার্সন ভ্যালু কত, এগুলো কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলে থাকে। তারপরে অ্যাকচুয়াল যে তার আরওএস, এগুলো নিয়ে পরে ডিসকাশন করব। তো আপাতত এটা জাস্ট জানেন যে আমাদের অ্যাড রান করার পর এরকম আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এই ড্যাশবোর্ডের সাথে আমরা আজকে যা আলোচনা করলাম এগুলো আমাদের এই যে টপিক গুলো আছে এগুলো আমাদের মাঝে মধ্যে আমাদের সামনে আসবে। তো এই জিনিসগুলো, ডেফিনেশন গুলো আমাদের বুঝতে হবে যে আসলে কোনটার কাজ কি। এটা হলো আমাদের যে কিওয়ার্ড ফরকাস্টের বিষয়, ঠিক আছে। তো এখন আমরা অন্য একটা জিনিস দেখি যে কিওয়ার্ড ম্যাচ টাইপ বলে একটা কথা আছে। আমরা তো কিওয়ার্ড রিসার্চ শিখেছি, তাই না? যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখেছি, বা অনেকে এটা আমরা করেছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এখানে আমাদের গুগলে কিন্তু অনেক ধরনের মানুষ আছে বা অনেক ধরনের অডিয়েন্স আছে। যেমন হতে পারে কিছু কিছু অডিয়েন্স আছে যে সে কি করবে, 8টা 10টা ওয়েবসাইট ঘোরাফেরা করে 5 6টা, 8টার মধ্যে 6টা ওয়েবসাইট থেকে সে পারচেস করবে। আবার কিছু কিছু অডিয়েন্স আছে 8টা 9টা 10টা ওয়েবসাইট ঘুরবে, ঘুরে সে 1টা 2টা থেকে পারচেস করবে। আবার কিছু কিছু অডিয়েন্স আমরা পাবো, তারা কি করবে, ওয়েবসাইটের মধ্যে যাবে, প্রোডাক্ট কিনবে বা কিনবে না, এরকম তাদের দ্বিধাবোধে থাকে। তারপর তাদের কিছু কিছু কাস্টমার আছে, তাদের কি করবে, যে তাদের যে সার্চ করবে, সার্চ করার সিস্টেমটা তাদের আলাদা বা ধরনটা আলাদা। তো এই যে অডিয়েন্স গুলো, বিভিন্ন টাইপের অডিয়েন্স আমাদের গুগলের কাছে আছে বা বিভিন্ন টাইপের কাস্টমার যে আমাদের কাছে আসবে, তো এটা গুগল বুঝবে কিভাবে যে আমি আসলে কোন অডিয়েন্সটাকে চাচ্ছি কিওয়ার্ডের মাধ্যমে। এই জন্য গুগল বলছে যে আমি 3টা ম্যাচ টাইপ তোমাকে দিলাম। কিওয়ার্ডের কয়টা ম্যাচ টাইপ? 3টা ম্যাচ টাইপ। এই 3টা ম্যাচ টাইপে যদি কিওয়ার্ড গুলো তুমি দাও, তাহলে তুমি আমি বুঝবো যে তুমি আসলে কোন অডিয়েন্স গুলো চাও। তো কিওয়ার্ড ম্যাচ টাইপ যদি আমরা দেখি, এগুলো আমাদের যখন অ্যাড রান করব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। তো এটা যদি আমি আপনাদের লাইভ দেখাই যে আসলে জিনিসটা কি, বা এই কিওয়ার্ড গুলো আমাদের কোথায় দরকার হয়, বা
কোথায় আমরা এই কিওয়ার্ড গুলো প্লেস করব সেই জিনিসটাতে নিয়ে গেলে আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আমি নিউ ক্যাম্পেইনে যাই, ধরুন আমি একটা ক্যাম্পেইন সেট আপ করতেছি, তো এটা আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো, এসব ভুলে যান যে আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। শুধুমাত্র দেখেন যে আমি যেই জায়গায় কিওয়ার্ডটা দেওয়া লাগে ওই জায়গাতে আমরা যাচ্ছি। ধরুন আমি ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করলাম, ওয়েবসাইট ট্রাফিক থেকে সার্চ দিলাম, দিয়ে এগুলো নিয়ে আপনাদের ডিসকাশন হবে। ঠিক আছে, প্রতিটা টপিক নিয়ে ডিসকাশন হবে, প্রতিটা টপিক নিয়ে ক্যাম্পেইন রান করে দেখানো হবে, এগুলো টেনশন করার কিছু দরকার নাই। তো ধরুন আমি এখানে ওয়েবসাইট দিলাম যে daraz.com, দিয়ে আমি কন্টিনিউ দিলাম। ও, এখানে নতুন একটা ফিচার আসছে, এটা আগে ছিল না। আচ্ছা, দিলাম এখানে। দেওয়ার পর ধরুন আমরা দিলাম ক্লিক। আচ্ছা, নেক্সট দিলাম। এখানে ক্লিক কেন দিলাম সেটাও নিয়ে ডিসকাশন হবে। এই যে লোকেশনের সেটআপের বিষয় সবই আমরা আলাপ আলোচনা করবো, আপাতত এসব সবকিছু কি ভুলে যান। ঠিক আছে, দিয়ে আমি যদি নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে গেলে আমাদের এখানে একটা অপশন আসছে, যে অপশনটা হলো কি, যে কিওয়ার্ডের অপশন। আমি স্কিপ করলাম, স্কিপ করে এই যে এই জায়গার মধ্যে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের কিওয়ার্ড দেওয়ার জায়গা। তো এই কিওয়ার্ড গুলো ধরুন আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এই কিওয়ার্ড গুলো তারা সাজেস্ট করতেছে যে তুমি এই কিওয়ার্ড গুলো দিতে পারো। এইগুলো কিভাবে সাজেস্ট করলো আমাকে, সে বুঝলো কিভাবে? ওই যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসলাম, সে বুঝে গেছে যে ওই ওয়েবসাইটের জন্য কি কি এখানে আমার কিওয়ার্ড দরকার। তো এই কিওয়ার্ড গুলো আমি নিব না। কেন নিব না? আমি জানি না যে এই কিওয়ার্ডের টপ আপ পেজ বিট লোরেন্স কত, টপ আপ পেজ বিট হাইরেন্স কত, সার্চ ভলিউম কত, এবং এটা এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, তাই না? তো সেক্ষেত্রে সেই জিনিসটা আমরা নিব না। তো এই যে এই জায়গার মধ্যে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে, এই জায়গার মধ্যে। তো গুগল বলতেছে তুমি যখন কিওয়ার্ড গুলো আমার এখানে দিবা, তখন তুমি তিনটা ম্যাচ টাইপের সাজাই দিতে পারো। তো এই তিনটা ম্যাচ টাইপের কিন্তু আবার মিনিং আলাদা। তো ওই মিনিং গুলো আমাদের বুঝতে হবে যে কোনটার কাজ কি। তো আমরা যদি ওই যে ম্যাচ টাইপ গুলো আছে সেই ম্যাচ টাইপ অনুযায়ী যদি সাজাই দিই, তাহলে গুগল বুঝবে যে আসলে আমি কোন অডিয়েন্সটাকে চাই। তো এই কিওয়ার্ড ম্যাচ টাইপ কয়টা? কিওয়ার্ড ম্যাচ টাইপ হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হলো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, একটা হলো ফ্রেশ ম্যাচ, একটা হলো আমাদের এক্সাক্ট ম্যাচ, আরেকটা হলো আমাদের ব্রড ম্যাচ। এই তিন ধরনের ম্যাচ টাইপ আমাদের আছে, এবং গুগল বলতেছে যে তুমি যদি এভাবে সাজাই দাও, তাহলে আমি বুঝবো যে আসলে তোমার কোনটা দরকার। এখন বুঝি যে আমাদের ফ্রেশনেস কিওয়ার্ড কাকে বলে, বা ফ্রেশনেস কিওয়ার্ড কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডটা ফ্রেশনেস কিওয়ার্ড। তাহলে ফ্রেশনেস কিওয়ার্ডের নিয়ম হচ্ছে যে আমাদের উভয় পাশে কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে। উভয় পাশে কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে। তাহলে ফ্রেশনেস কিওয়ার্ড চেনার উপায় হচ্ছে কি, উভয় পাশে, কিওয়ার্ডের উভয় পাশে ইনভার্টেড কমা থাকবে। আচ্ছা, এক্সাক্টনেস কিওয়ার্ড চেনার উপায় কি? এক্সাক্টনেস কিওয়ার্ড চেনার উপায় হচ্ছে উভয় পাশে আমাদের তৃতীয় বন্ধনী থাকবে বা থার্ড ব্র্যাকেট থাকবে। আর ব্রডনেস কিওয়ার্ডের চেনার উপায় কি? যে ব্রডনেস কিওয়ার্ডের উভয় পাশে কোনো কিছুই থাকবে না। এখন আসি যে ফ্রেশনেস কিওয়ার্ডের সুবিধা অসুবিধাটা কি। ঠিক আছে, ফ্রেশনেস কিওয়ার্ডের ডেফিনেশন কি? যে যে কিওয়ার্ডের উভয় পাশে ইনভার্টেড কমা থাকবে তাকে ফ্রেশনেস কিওয়ার্ড বলে। ফ্রেশনেস কিওয়ার্ড কাকে বলে? যেই কিওয়ার্ডের উভয় পাশে ইনভার্টেড কমা থাকবে তাকে ফ্রেশনেস কিওয়ার্ড বলে। উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে কি লিখলাম? ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংটা কি? আমাদের একটা কিওয়ার্ড। তাহলে আমাদের কিওয়ার্ডের উভয় পাশে কি ইনভার্টেড কমা আছে, তার মানে যদি কোনো কিওয়ার্ডের উভয় পাশে কি থাকে? ইনভার্টেড কমা থাকে, তাহলে এই কিওয়ার্ডটা আমরা কোন ম্যাচ টাইপ হিসেবে ধরে নেব? এটা ফ্রেশ ম্যাচ হিসেবে ধরে নেব। আচ্ছা, এখানে একটা কথা আছে যে এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের
এখানে মাস্ট সেম অর্ডারে হতে হবে। এটার মিনিংটা কি, যে ওয়েব হোস্টিং কথাটি একসাথে থাকতে হবে। মানে আমার মেইন কিওয়ার্ড কি, আমার মূল যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা হচ্ছে ওয়েব হোস্টিং। তো এই ওয়েব হোস্টিং কথাটা আমার একসাথেই থাকতে হবে, মাস্ট সেম অর্ডার। সেম অর্ডার বলতে বুঝাইছে কি, যে ওয়েবের পরেই আমার হোস্টিং কথাটা থাকতে হবে। তো এটার যদি আমি একটা উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যে যেমন এখানে লিখলাম যে বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি। এটা একটা আমি এখানে সেন্টেন্স লিখলাম। আরো একটা সেন্টেন্স লিখলাম, বাংলাদেশ ওয়েব প্রাইস হোস্টিং ইন বিডি। তাহলে দেখেন এখানে আমার ফ্রেশনেস কিওয়ার্ডের ডেফিনেশনটা কি, যে যে কিওয়ার্ডের উভয় পাশে ইনভার্টেড কমা থাকবে, যেই কিওয়ার্ডের উভয় পাশে ইনভার্টেড কমা থাকবে তাকে ফ্রেশনেস কিওয়ার্ড বলে। এবং এটা কি বলেছে, যে মাস্ট সেম অর্ডারে হতে হবে, অর্থাৎ ওয়েব হোস্টিং কথাটি একসাথে থাকতে হবে, ওয়েবের পরে হোস্টিং কথাটি মাস্ট থাকতেই হবে। তাহলে আমরা যদি এই যে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা যদি ইউজ করি ক্যাম্পেইনের মধ্যে, এবং যদি আমি এখানে উভয় পাশে ইনভার্টেড কমা দিই, তাহলে কোনো একটা ইউজার যদি ওয়েব হোস্টিং কথাটি লিখে একসাথে লিখে সার্চ করে, তাহলে সে আমার বিজ্ঞাপনটা দেখতে পাবে। যেমন এখানে দেখেন, এই সেন্টেন্সটা লিখে যদি কেউ সার্চ করে বেস্ট ওয়েব হোস্টিং প্রাইস ইন বিডি, তাহলে গুগল বলতেছে কি, যে তুমি ফ্রেশনেস কিওয়ার্ড ইউজ করেছো। তোমার ফ্রেশনেস কিওয়ার্ড যে তুমি ইউজ করেছো, তার মানে তুমি আমাকে বুঝাইছো, গুগল বলতেছে যে তুমি আমাকে বুঝাইছো যে তোমার এই ওয়েব হোস্টিং কথাটা যেই ব্যক্তিটা লিখে সার্চ করবে, তার সামনেই আমি তোমার জন্য বিজ্ঞাপনটা দেখাই। তাহলে একটা মানুষ লিখে সার্চ করলো বেস্ট ওয়েব হোস্টিং প্রাইসিং বিডি, তাহলে ওয়েব হোস্টিং কথাটা একসাথে আছে, তাহলে এই মানুষটার কাছেই কিন্তু আমার বিজ্ঞাপনটা গুগল শো করাবে। সে আগে কি লিখতেছে পিছনে কি লিখতেছে সেটা দেখার কোনো বিষয় নাই, যদি সে ওয়েব হোস্টিং কথাটা একসাথেই লিখে, তাহলেই তার কাছে আমি বিজ্ঞাপনটা শো করাবো। এখন একটা মানুষ যদি বাংলাদেশ ওয়েব প্রাইস হোস্টিং লিখে সার্চ করে, তার কাছে কিন্তু শো করাবে না। ওয়েব হোস্টিং কথাটা আছে এখানে, ওয়েব হোস্টিং, কিন্তু সেটা একসাথে নাই। তাহলে আমি যদি ফ্রেশনেস কিওয়ার্ড ইউজ করি, তাহলে গুগল বলছে যে আমি চাচ্ছি যদি কোনো ইউজার ওয়েব হোস্টিং কথাটি একসাথে লিখে সার্চ করে, তাহলেই তুমি তাকে আমার একটা দেখাবা। এখানে যদি আমার এখানে যদি পোলো টি শার্ট থাকতো, তাহলে আমি এখানে কি লিখতাম, এখানে আমার বেস্ট পোলো টি শার্ট প্রাইস ইন বিডি যদি থাকতো, তাহলে পোলো টি শার্ট যদি আমার মেইন কিওয়ার্ড হতো, তাহলে যারাই পোলো টি শার্ট লিখে সার্চ করবে তার সামনেই তুমি বিজ্ঞাপন দেখাবা। কিন্তু এখানে উল্টা পাল্টা লিখে কেউ যদি সার্চ করে, তাহলে তাকে তুমি বিজ্ঞাপনটা দেখাবো না। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমার কি কারেক্ট, ঠিক আছে, যে এটার আমার ফ্রেশনেসের রুলসটা এটা মেনে চলেছে, দ্বিতীয়টা সঠিক নয়, কারণ ওয়েব হোস্টিং কথাটি সেম অর্ডারে নাই। তাই গুগল বলছে তুমি যদি ক্যাম্পেইন রান করার সময় তোমার কিওয়ার্ডের উভয় পাশে ইনভার্টেড কমা দাও, তাহলে আমি বুঝবো যে তুমি ফ্রেশনেস কিওয়ার্ড ব্যবহার করেছো, এবং যেই কাস্টমারটি ওয়েব হোস্টিং লেখাটি একসাথে লিখবে, আমি তার কাছেই তোমার একটা পৌঁছায় দিব। এটা হলো ফ্রেশনেস কিওয়ার্ডের বেলায়। এখন যদি আসি এক্সাক্টনেস কিওয়ার্ডের ডেফিনেশন কি, যে যে কিওয়ার্ডের উভয় পাশে থার্ড ব্র্যাকেট থাকে সেটাকে এক্সাক্টনেস কিওয়ার্ড বলে। তাহলে এক্সাক্টনেস কিওয়ার্ড কি, থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, আমাদের মেইন কিওয়ার্ডটাই দিয়ে যদি দিই, তাহলে আমাদের মেইন কিওয়ার্ড কি, ওয়েব হোস্টিং। তাহলে দেখেন আমার এখানে কি, যে ওয়েব হোস্টিং কথাটির উভয় পাশে যদি আমি থার্ড ব্র্যাকেট দেই, তাহলে এটা আমার কি হিসেবে কাউন্ট হবে, এক্সাক্টনেস হিসেবে কাউন্ট হবে। এবং এখানে একটা কথা আছে যে ক্লোজ ভেরিয়েশন ইনক্লুড, মানে হচ্ছে যে যদি আইএনজি থাকে, যদি এস থাকে, শর্ট ফর্ম যদি থাকে, মিস স্পেলিং যদি থাকে, তারপরেও সে আমার একটা শো করাবে। এর মানে হচ্ছে কি, যে যদি আমার
কেউ এই কথাটি লিখে সার্চ করে ওয়েব হোস্টিং কথাটি, এই ওয়েব হোস্টিং কথাটি লিখতে যায়, যদি কেউ ধরে নিলাম যে ওয়েব হোস্টিংস লিখে ফেলছে, তার সামনে আমার একটা শো করবে, ঠিক আছে। যদি এখানে আমার এটা ভুল করে লেখে, যেমন এটা কেউ মনে করেন যে ওয়েব বানানটা WAB দিছে, তারপরেও তার সামনে আমার একটা শো করবে। যদি আমার কিওয়ার্ডের সাথে আইএনজি যোগ করে, তারপরেও তার সামনে এই বিজ্ঞাপন শো করবে। যদি সে এটার মধ্যে অ্যাশ যুক্ত করে, তাও শো করবে। ধরে নিলাম আমার একটা কিওয়ার্ড হচ্ছে কি যে দুর্নীতি দমন কমিশন। তো এই দুর্নীতি দমন কমিশনের আমাদের শর্ট ফর্ম কি, সেটা হচ্ছে দুদক। তো আমি যদি কোনো একটা কিওয়ার্ডের যদি দুদক লিখে সার্চ করে, তার সামনেও আমার বিজ্ঞাপনটা শো করবে, ঠিক আছে। আমি যদি মনে করেন দুদক লিখে সার্চ করি, তাহলে আমার এখানে দেখেন চলে আসবে যে কি দুর্নীতি দমন কমিশন চলে আসবে। এই যে দুর্নীতি দমন কমিশন চলে আসছে। তো এখানে যদি আমার যদি আমি ঢাকা ইউনিভার্সিটি লিখে যদি আমার বিজ্ঞাপন চালাই, কেউ যদি DU লিখে যদি সার্চ করে, তার সামনে আমার বিজ্ঞাপনটা যাবে। তাহলে শর্ট ফর্ম কেউ লিখে যদি সার্চ করে, মানে আমার কিওয়ার্ডটা যদি শর্ট ফর্ম লিখে কেউ সার্চ করে, তার সামনেও আমার বিজ্ঞাপনটা যাবে। অর্থাৎ এক্সাক্টনেস কিওয়ার্ডের হলো যে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটি লিখতে গিয়ে যদি কোনো ইউজার ওয়েব হোস্টিং এর সাথে আইএনজি যুক্ত করে, তারপরেও সে বিজ্ঞাপনটা দেখতে পাবে। যদি সে অ্যাশ যোগ করে, তারপরেও সে বিজ্ঞাপন দেখতে পাবে। যেমন ঢাকা ইউনিভার্সিটির সে মনে করেন যদি সে শর্ট ফর্ম ইউজ করে, তারপরেও শো করবে। হতে পারে সে ঢাকা ইউনিভার্সিটি ঢাবি লিখলো, শো করবে। দুর্নীতি দমন কমিশন দুদক লিখলো, তার সামনেও শো করবে। যদি আমার কিওয়ার্ড যদি রাজশাহী ইউনিভার্সিটি হয়, সে যদি রাবি লেখে, তারপরেও কিন্তু তার কাছে আমার একটা শো করবে। আবার কেউ যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটি লিখতে গিয়ে বানানো ভুল করে, যেমন আমার ওয়েব হোস্টিং লেখাটা আমি WAB দিলাম, ঠিক আছে, তারপরেও কিন্তু সে একটা দেখতে পাবে। যেমন আমার এখানে যদি একটা সেন্টেন্সের আমি এক্সাম্পল দিই, যে বেস্ট বেস্ট ওয়েব হোস্টিংস প্রাইস ইন BD, এই সেন্টেন্সটা লিখে যদি কেউ সার্চ করে, তারপরেও কিন্তু সে আমার বিজ্ঞাপনটা দেখতে পাবে। তাহলে এখানে আমার এই এক্সাক্টনেস এর কাজ হলো কি, যে ভুলভাল কেউ যদি লেখে, তারপরেও যদি সে আংশিক যদি বুঝতে পারে যে আমার কিওয়ার্ডের সাথে মিল আছে, তারপরেও তার কাছে আমার একটা শো করবে। এটা হলো আমার এক্সাক্টনেস। এরপরে যদি আমি দেখি যে ব্রডনেস কিওয়ার্ড, ব্রডনেস কিওয়ার্ডের আমার ডেফিনেশন কি, যে যে কিওয়ার্ডের উভয় পাশে কোনো কিছুই থাকে না, সেই কিওয়ার্ডটাকে ব্রডনেস বলে। যেমন আমি এখানে সিম্পলি লিখলাম যে ওয়েব হোস্টিং, এটার আমার উভয় পাশে কোনো কিছু নাই। তো আমি যদি বিজ্ঞাপন দেওয়ার সময়, এই যে বিজ্ঞাপন দিলাম, এই বিজ্ঞাপন দেওয়ার সময় যদি আমি ডিরেক্টলি ওয়েব হোস্টিং লিখি, তাহলে সে বুঝবে যে আমি কোন কিওয়ার্ড ইউজ করেছি। আমি এখানে ব্রডনেস কিওয়ার্ড ইউজ করেছি। তাহলে এটা কি বোঝা যায়, যে যদি কোনো ইউজার ওয়েব লিখে সার্চ করে, তাহলে সে বিজ্ঞাপনটা দেখতে পাবে। যদি কোনো ইউজার জাস্ট হোস্টিং লেখাটা লিখে সার্চ করে, তারপরও সে একটা দেখতে পাবে। তো ধরুন আমার এখানে লিখলাম যে বেস্ট ওয়েব প্রাইস ইন BD, তাহলে আমার ওয়েব হোস্টিং এর মধ্যে ওয়েব কথাটা লেখা আছে। যদি সে এই কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড পায়, তার সামনেই আমার বিজ্ঞাপনটা দেখাবে, ঠিক আছে। আমি লিখলাম আমার কিওয়ার্ড পোলো শার্ট, এখানে যদি কেউ লেখে যে বেস্ট শার্ট প্রাইস ইন BD, তার সামনেও কিন্তু আমার বিজ্ঞাপনটা দেখাবে। এখন এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, যে আমরা একবারে টার্গেটেড আমার যদি অডিয়েন্সটা আমি পেতে চাই, বা আমার যদি একেবারে টার্গেট যে মানুষ, সেই কাস্টমারটাকে যদি আমি পেতে চাই, তাহলে কোন ম্যাচ টাইপটা ইউজ করলে আমার জন্য ভালো হবে, বলেন। তিনটা ম্যাচ টাইপ আছে, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ। কোনটা দিলে আমার অ্যাড পারফর্ম ভালো করবে, আমি ভালো একটা রেজাল্ট পাবো, বলেন। একজন বলছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ, তারপর বলতে থাকেন, দেখি আপনাদের আইডিয়া গুলো দেখি। লেখেন, সমস্যা নাই, ভুলভাল লেখেন, তারপরে লেখেন। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, আচ্ছা ব্রড ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা, আলামিন ভাই বলছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, বানানটা আমি যেভাবে দিছি সেভাবে দিবেন। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড
এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে ফ্রেশনেস কিওয়ার্ডটা আমরা বেশি ইউজ করব। কেননা এবং সেটা দিয়েই আমরা আমাদের এক্সাক্ট যে ডাটাগুলো সেটাই পাবো। কারণ এখানে দেখেন, আমরা যদি, আপনারা সবাই বলতেছেন যে ব্রডনেস কিওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে আমরা এক্সাক্ট একটা ডাটা পাবো। ধরুন আমার এখানে ওয়েব হোস্টিং লেখাটার আমরা কি বুঝলাম, যে কেউ যদি ওয়েব কথাটি লিখে সার্চ করে তার সামনেও আমার একটা দেখাবে, কেউ যদি হোস্টিং লিখে সার্চ করে তার সামনে আমার একটা দেখাবে। এখন আমার যদি কিওয়ার্ড হয় পোলো শার্ট, পোলো শার্ট, পোলো শার্ট যদি আমার কিওয়ার্ড হয়, আর কেউ যদি আমার এখানে সার্চ করে যে বেস্ট শার্ট প্রাইস ইন বিডি, তাহলে তার সামনে কি আমার এই একটা দেখায় লাভ হবে? কারণ সে কিনতে চাচ্ছে কি কিনতে চাচ্ছে? শার্ট। লিখছে কি বেস্ট শার্ট প্রাইস ইন বিডি, আমার কিওয়ার্ড দেওয়া আছে পোলো শার্ট। তাহলে আমি বিক্রি করতেছি কি? আমি বিক্রি করতেছি গেঞ্জি, বা আমি বিক্রি করতেছি টি শার্ট। আর তার সামনে সে কিনতেছে শার্ট, সে শার্টের জন্য এখানে সার্চ করছে। তো এটা যদি আমি ব্রডনেস হিসেবে কিওয়ার্ড দিয়ে যদি আমি ক্যাম্পেইন চালাই, তাহলে তো আমার ভুল মানুষের কাছে এই একটা চলে যাচ্ছে। কারণ সে চাচ্ছে শার্ট, আমি বিক্রি করতেছি পোলো শার্ট। এটা যদি আমি আরো একটা যদি উদাহরণ দিই, যেমন আমি এখানে লিখলাম যে স্মার্টফোন রিপেয়ার, ঠিক আছে? ধরুন আমার স্মার্টফোন রিপেয়ার আমি করি, ঠিক আছে? এখন একজন মানুষ সার্চ করলো যে বেস্ট স্মার্টফোন প্রাইস ইন বিডি। এখন এই মানুষের ইচ্ছা হচ্ছে কি যে সে স্মার্টফোন কিনবে, আর আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমি স্মার্টফোন ঠিক করব বা এটা আমি মেরামত করব। তাহলে আমি কি এই ব্রডনেস কিওয়ার্ড যদি দেই, তাহলে আমার একটা তো ভুলভাল মানুষের কাছে যাবে, তাহলে কি আমি এক্সাক্ট এই রেজাল্টটা পাবো? তাহলে সেই ক্ষেত্রে তো আমার এই কিওয়ার্ডটা যাচ্ছে না। এখন এখানে আমরা স্মার্টফোন রিপেয়ার, এখন একজন সার্চ করেছে যে কার রিপেয়ার, কার রিপেয়ার লিখে সে কি করছে? সার্চ করছে। তাহলে একটা তো তার সামনে যদি আমার যায় যে সে ঠিক করবে কি কার, আর আমি অ্যাড দিছি কিসের? স্মার্টফোন রিপেয়ারে, তাহলে এটা আমার কি এই ব্রডনেস কিওয়ার্ডটা এক্স্যাক্টলি কাজ করতেছে না, বা এটা আমরা ভুলভাল মানুষকে পাবো। তো সুতরাং এই যে ব্রডনেস আছে, এই ব্রডনেসটা আমরা ইউজ করব না। এটা কখন ইউজ করব এটা আমি আপনাদের বলেই দিব। তবে এটা আপাতত মনে করেন যে আমরা এটা ইউজ করা থেকে বন্ধ করে দিব, কারণ আমরা কি ইরিলিভেন্ট কিওয়ার্ড পাবো বা ইরিলিভেন্ট কাস্টমার পাবো। ঠিক আছে, এটা বাদ দিলাম। এখন এক্সাক্টনেস কিওয়ার্ড, এক্সাক্টনেস কিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন যে ভুলভাল মানুষ যদি লিখে সার্চ করে তারপরেও তার কাছে আমার বিজ্ঞাপনটা যাবে। তা আমি কি চাচ্ছি যে মানুষজন ভুলভাল লেখুক তারপরেও তার সামনে আমার একটা যাক, মিস স্পেলিং করুক তারপরেও একটা তার সামনে যাক? এটা কি আমি চাই? এটা কিন্তু আমি চাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা কম ইউজ করব। সব থেকে বেশি ইউজ করব ফ্রেশনেস কিওয়ার্ড। ফ্রেশনেস কিওয়ার্ডটা কেন ইউজ করব? কারণ আমি চাচ্ছি যে আমার যে মেইন কিওয়ার্ড, বা আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি, বা যেই কিওয়ার্ডটা আমি ফ্রেশনেস হিসেবে ইউজ করব, ওই ওয়ার্ডটা লিখে যেসব মানুষজন আমার সার্চ করবে তার সামনেই তুমি বিজ্ঞাপনটা দিবা, এবং সেই হচ্ছে আমার অরিজিনাল মানুষ, যে কিনা আমার এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে এবং সে এই প্রোডাক্টটা কিনতে চায়। তাহলে বেস্ট ওয়েব হোস্টিং একসাথে লিখছে, তার সামনেই আমার বিজ্ঞাপন যাবে, এবং পারফেক্টলি সে কি করছে? সুন্দরভাবে এই কথাটা লিখে সার্চ করছে, এবং এই অডিয়েন্সটাকেই আমি চাই। এবং এই ফ্রেশনেস যে টাইপটা আছে, এটা ইউজ করাতে গুগল বুঝবে যে আমার কিওয়ার্ড গুলো যারা একসাথে লিখে সার্চ করবে, আগে পিছনে কি লিখতেছে এটা কোনো ব্যাপার না, একসাথে লিখে যারা সার্চ করবে তাদেরকে আমার দরকার। তাহলে আমরা যদি কোনো একটা বিজ্ঞাপনের মধ্যে 20 থেকে 30টা বা 40টা যদি কিওয়ার্ড ইউজ করি, 40টা কিওয়ার্ডের মধ্যে আমার ম্যাক্সিমাম থাকবে ফ্রেশনেস কিওয়ার্ড। মনে করেন 40টা কিওয়ার্ডের মধ্যে 32, 33টা, 35টাই থাকবে আমার ফ্রেশনেস কিওয়ার্ড, আর বাকি যে 6, 7, 8টা থাকবে সেটা আমরা এক্সাক্টনেস কিওয়ার্ড হিসেবে ইউজ করব। আর এক্সাক্টনেস কিওয়ার্ড সব থেকে সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। কেননা কারণ সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে নিয়ার মি কথাটা অ্যাড করতে হয়। তাহলে আমরা যদি এখানে লিখি বেস্ট কার রিপেয়ারিং, বেস্ট কার রিপেয়ারিং সার্ভিস প্রোভাইডার নিয়ার, ধরে নিলাম আমার এটা কিওয়ার্ড, এত বড় একটা কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডটা যদি আমি ফ্রেশনেস হিসেবে ইউজ করি, ধরে নিলাম এটা আমি
ফ্রেশ ম্যাচ হিসেবে ইউজ করলাম। তো এটা যদি আমি ফ্রেশ ম্যাচ হিসেবে ইউজ করি, তাহলে এখানে আমার যে মেইন যে উদ্দেশ্য সেটা কি ছিল, যে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা আমি যদি এটা ফ্রেশ ম্যাচ হিসেবে ইউজ করি, এটা কি করতে হবে, যে একটা কাস্টমারকে এই কথাটা হুবহু লিখতে হবে, তাহলেই তার সামনে আমার একটা যাবে। তো এত বড় কিওয়ার্ড যদি আমি ইউজ করি, আর এত বড় কিওয়ার্ডটা কি মানুষজন এই সেম কথাটাই লিখবে? আপনাদের কি মনে হয় যে এত বড় কথাটা সে সেম টু সেম লিখবে? সে তো লিখবে না। তার সামনে কি হতে পারে, এত বড় ওয়ার্ড লিখতে গিয়ে ভুল হতে পারে। কি ভুল হবে? যে রিপেয়ার বানান ঠিক মতো লিখতে পারবে না। ধরে নিলাম যে সে বেস্ট কার রিপেয়ার নিয়ার মি লিখবে, মানে সার্ভিস প্রোভাইডারটা লিখলো না। তাহলে কি হলো এখানে, যে লং কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কোনো বিজ্ঞাপনের মধ্যে যদি লং কিওয়ার্ড ইউজ করি, সেই কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করতে পারি। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের উদ্দেশ্য হচ্ছে যে মিস স্পেলিং, বা যদি কোথাও ভুল লিখে যদি সার্চ করে, বা যদি আমার মূল যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের সাথে যদি আংশিক কিছু মিলে যায়, তাহলে তার সামনে আমার বিজ্ঞাপনটা শো করবে। তাহলে আমার বিজ্ঞাপনের মধ্যে ম্যাক্সিমাম থাকবে ফ্রেশনেস, আর কয়েকটা যেগুলো আমার লং কিওয়ার্ড হবে, সেই লং কিওয়ার্ড গুলোতে মানুষের বানান ভুল লেখার সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবো, তবে সেই সংখ্যাটা খুবই কম হবে। আর ব্রড ম্যাচ কিওয়ার্ড আপাতত এটা ভুলে যান, এটা আমাদের আপাতত লাগবে না। যেগুলো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব বা বিজ্ঞাপন প্রচারণা করার জন্য দিব, সেগুলোর ক্ষেত্রে আমাদের এটা লাগবে। তো আপনাদের ক্লাস এই পর্যন্ত ছিল। যদি এই ম্যাথ টাইপ নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, অসুবিধা হয়নি। নো ভাইয়া। কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে? এই জিনিসগুলো বারবার দেখবেন। আশা করি যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেশনেস কিওয়ার্ডের ক্ষেত্রে ইউজার তো আর জানবে না যে ও কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, তখন গুগল কিভাবে বুঝবে ও কিওয়ার্ড দিয়ে সার্চ করছে? সাপোজ টি শার্টের ক্ষেত্রে ও তো সেম কিওয়ার্ড হচ্ছে না। বুঝি নাই। ফ্রেশনেস কিওয়ার্ডের ক্ষেত্রে ইউজার যখন সার্চ করবে একটা সাপোজ বেস্ট টি শার্ট ইন প্রাইস ইন বিডি, তখন গুগল কিভাবে বুঝবে এটা ফ্রেশনেস কিওয়ার্ড বা এক্সাক্টনেস কিওয়ার্ড? এ- এ- তখন এ- তো ও এ- আর এটা এটা ইনভার্টেড কমা দিয়ে সার্চ করছে না। এটা তো আমরা এখানে দিয়ে দিব। এই যে যখন কিওয়ার্ডের ক্লাস আসবে, যখন আমরা এই কিওয়ার্ড গুলো এই জায়গায় দিব, তখন আমরা ম্যাচ টাইপ সাজাই দিব ওই জায়গায়, যে এটা ইনভার্টেড কমা দিয়ে দিব, বা এটার আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। বুঝতে পারছেন? যখন কিওয়ার্ড প্লেস করবে ওই জায়গায় অ্যাড ক্যাম্পেইন রান করার সময়। বুঝতে পারছেন? জি মানে আমরা যখন একটা অ্যাড রান করবো, অ্যাড রান করার জন্য যদি আমি এই কিওয়ার্ড গুলো ইউজ করি, তো এই কিওয়ার্ড গুলো যখন এই জায়গায় দিব, এই জায়গায় তখন আমি এটাকে বলে দিব যে দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে দিব ওই জায়গায়, যেন গুগল বুঝে যে এটা আমার ইনভার্টেড কমা। এটা আমার কি, মানে এটা বোঝার প্রধান হচ্ছে ইনভাইটেড কমা থাকবে এবং আপনার ওয়েব হোস্টিং কথাটা থাকবে। এর হ্যাঁ, আগে পিছে কি থাকলো এটা তো ম্যাটার করছে না। সো না আপনি সে, টি শার্ট বা হ্যাঁ, যেটা দিয়ে সার্চ করেন ওটা গুগল তো বুঝে নিবে যখন আপনার ইনভাইটেড কমা দিয়ে ওয়েব হোস্টিং লেখাটা থাকবে। জি। আর ওই যখন ইউজার যখন সার্চ করবে, তাকে কিন্তু ইনভার্টেড কমা দিতে হবে না, কারণ ইনভার্টেড কমা দিয়ে সার্চ করবে না। এটা আমি ইনভার্টেড কমা দিচ্ছি গুগলকে বোঝানোর জন্য যে আমি ফ্রেশনেস কিওয়ার্ড রাইট। ইউজ করছি। ঠিক আছে? এটা ক্যাম্পেইন রান করার সময় আমরা এখানে এই ম্যাচ টাইপটা সাজায় কিওয়ার্ড প্লেস করব। ভাই ব্রডম্যাচ কি কোনদিন করা হয় কোন অ্যাডে? বুঝি নাই। ব্রডম্যাচ কিওয়ার্ড কোন অ্যাডে ব্যবহৃত হয়? ব্রডনেস কিওয়ার্ড সব থেকে ইউজ করা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। অর্থাৎ যে ধরুন একটা নতুন একটা ব্র্যান্ড আসছে, যে এই ব্র্যান্ডের সে বিজ্ঞাপন চালাবে, তো মানে সে তার উদ্দেশ্যই হচ্ছে কি, যে মানুষের কাছে প্রচার করা। তো সে প্রচার করার জন্য সে মানুষের কাছে সে ভুলভাল লিখেই সার্চ করুক আর যেটা লিখেই সার্চ করুক, আমার মানুষের কাছে পৌঁছালেই হলো, আমার বিজ্ঞাপনটা, আমার ব্র্যান্ডটা মানুষের কাছে যেন পৌঁছায়, এটাই তার উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আমাদের ব্রডনেস কিওয়ার্ডটা বেশি বেশি ইউজ করবো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, যে শুধুমাত্র প্রচার করার ক্ষেত্রে। বুঝতে পারছেন? গুগলে অ্যাওয়ারনেস আছে? হুম হুম। ভয়েস ভালোভাবে So আসতেছে না ভাইয়া, আপনার। আর এই কিওয়ার্ড সেটআপে আমরা কি তিনও কিওয়ার্ডে কি একই কিওয়ার্ড রাখতে পারবো, না আলাদা আলাদা রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, একই দিতে পারবেন। এটা নিয়ে আপনাদের ক্লাস হবে যে
কিওয়ার্ডের আপনারা এটা অ্যাড গ্রুপ আলাদা আলাদা ক্রিয়েট করেও দিতে পারবেন। একটা অ্যাড গ্রুপের মধ্যে 3টা ম্যাচ ট্যাগ দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে আমি এখানে একটা ম্যাচ ট্যাগ দিব, যে এখানে আমি ফ্রেশ ম্যাচ ইউজ করবো, আমি চাচ্ছি আরো একটা অ্যাড গ্রুপ বানাবো, সেই অ্যাড গ্রুপের মধ্যে আমি এক্সাক্ট ম্যাচ গুলো দিব, সেটাও পারবেন। এটা নিয়ে ডিসকাশন হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আপনাদের আজকের হোমওয়ার্ক হলো যে কিওয়ার্ড ফরকাস্ট করবেন, ফরকাস্ট করে ওই স্ক্রিনশটটা দিবেন, স্ক্রিনশটটা দিয়ে ওইটার যে ডেফিনেশন গুলো বললাম সবগুলো ডেফিনেশন একটা একটা করে লিখে দিবেন, যে ডেফিনেশন গুলো ছিল। ঠিক আছে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।